So welcome to the first class of AWS. আমরা আগে বেসিক ধারণা নেব what is cloud, right? So that we can understand that how big is cloud. Cloud কত বড় জিনিস, কেন why everybody is moving to cloud, every professional they are doing certification on cloud, what is the reason behind it. So if we need to understand what is cloud, আমাদেরকে একটুখানি পেছনে যেতে হবে। পেছনে যেতে হবে মানে কি, আগে আমি যদি দেখি যে এর ক্লাউড আসার আগে যারা অন প্রিমাইসেস কাজ করছিল বা অন প্রিমাইসেস যে রিসোর্সেস গুলো ছিল সেগুলো কিভাবে ছিল। তো আমাদের অন প্রিমাইসেস যদি একটা ইনফ্রাস্ট্রাকচারের কথা ভাবি, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে সার্ভার্স আছে, রাইট? উই হ্যাভ সার্ভার্স, উই হ্যাভ ডেটাবেস সার্ভার্স, রাইট? আমাদের ওখানে অ্যাপ্লিকেশন সার্ভার্স চলতো, আমাদের ওখানে লোড ব্যালেন্সার থাকবে, আমাদের ওখানে ফায়ারওয়েলস থাকবে, লোড ব্যালেন্সার অ্যান্ড ফায়ারওয়েলস, FIREWALLS। তো জাস্ট আ মিনিট, তো we will have firewalls and we will have some network devices। তো আমাদের ওখানে নেটওয়ার্কস থাকবে, নেটওয়ার্কস এর মধ্যে আমরা ধরতে পারি আমাদের রাউটার্স থাকবে, আমাদের সুইচ থাকবে, আর আমাদের স্টোরেজ থাকবে, ভেরি ইম্পর্টেন্ট। তো এই মোরলেস এই রিসোর্সেস গুলো দিয়ে পরে যে কোনো আইটি কোম্পানি তার একটা ইনফ্রাস্ট্রাকচার রান করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এতদিন ধরে এই ইনফ্রাস্ট্রাকচার গুলো কারা মেনটেন করতো? এই ইনফ্রাস্ট্রাকচার গুলো মেনটেন করতো অন প্রিমাইসেস ডিফারেন্ট টিম আছে, আইটি টিম আছে, ডেভঅপসের টিম আছে, টেকনিক্যাল টিমস আছে, রাইট? তো এই টিমরা কি করতো? এই রিসোর্সেস গুলোকে ম্যানেজ করতো। এইবারে ক্লাউড চলে আসার পর আমাদেরকে এখানে কি বলা হচ্ছে, অ্যামাজন কি করেছে, AWS নিজস্ব ওর কিছু কি করেছে, ক্লাউড তৈরি করেছে। ক্লাউড মানে AWS কি বলছে? AWS বলছে যে আমি আপনারা যে এই রিসোর্সেস গুলো অন প্রিমাইসেস মেনটেন করছেন, দ্য রিসোর্সেস দ্যাট ইউ আর মেনটেন অন প্রিমাইসেস, দিস ইজ আ সর্ট অফ আ স্মল ডেটা সেন্টার। যদি আমি একটা ডেটা সেন্টারের কথা ভাবি, ডেটা সেন্টারে এই রিসোর্স গুলোই থাকে। তো এইগুলোর বিভিন্ন সার্ভারের র্যাক্স, বিভিন্ন স্টোরেজের র্যাক্স, তাদের মধ্যে নেটওয়ার্ক, ফায়ারওয়েলস, যখন আমরা এগুলো ইমপ্লিমেন্ট করছি অন প্রিমাইসেস, লেটস এখানে আমরা যে কোনো কোম্পানির এক্সাম্পল নিতে পারি, whether it is TCS or whether it is Infosys or whether it is IBM, they have their own infrastructure। তো AWS বলছে যে আমরা আপনাদের জন্য ডেটা সেন্টার বানিয়ে ফেলেছি, we have created a data center for you all। আপনাদের জন্য আমরা একটা ডেটা সেন্টার বানিয়েছি, এবং এটা একটা জায়গায় নেই, এটা আমরা পুরো পৃথিবীতে এন্টায়ার ওয়ার্ল্ডে বিভিন্ন লোকেশনে আমরা ডেটা সেন্টার বানিয়েছি। এখন যদি আপনাদেরকে এই রিসোর্স গুলোকে যদি নতুন কোনো রিসোর্স যদি ডিপ্লয় করতে হয়, আমি এখানে দুটো স্টেটমেন্ট দেবো। ইফ ইউ ওয়ান্ট টু ডিপ্লয় নিউ রিসোর্স, যদি ইফ ইউ ওয়ান্ট টু ডিপ্লয় নিউ রিসোর্স অর এক্সিস্টিং রিসোর্স গুলোকে আপনি মাইগ্রেট করে ক্লাউডে নিয়ে চলে আসুন। তো এই এক্সিস্টিং রিসোর্স বা নতুন রিসোর্স যদি আমরা ক্লাউডে ডিপ্লয় করি, এখানে প্রথম প্রশ্ন আসছে, আমরা অন প্রিমাইসেস যেভাবে আমরা সার্ভার, ডেটাবেস সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার ম্যানেজ করছি, লোড ব্যালেন্সার, ফায়ারওয়েলস, নেটওয়ার্ক তৈরি করছি আমরা বিভিন্ন প্রজেক্টের জন্য, আমাদের কিছু সাবনেটস তৈরি করা থাকে, আমাদের সেই নেটওয়ার্কস অনেক ডিভাইসেস থাকে, ঠিক আছে, স্টোরেজ আমরা ইউজ করছি, এইগুলো কি আমরা ক্লাউডেও কি এইভাবে কি আমরা নিয়ে ডিপ্লয় করতে পারবো, আর আমরা এগুলোকে ইউজ করতে পারবো? দ্য ফার্স্ট অ্যান্সার ইজ ইয়েস, এগুলো আমরা কিন্তু করতে পারবো। Everything is possible in the cloud, right? Now what are the benefits? আমার এক্সিস্টিং একটা সাপোজ ইনফ্রাস্ট্রাকচার অলরেডি চলছে, তো আমি ক্লাউডে যাব কেন? আমার এক্সিস্টিং যদি কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে, তাহলে আমরা ক্লাউডে যাওয়ার আমাদের পরিকল্পনা কেন আসবে? তো সাপোজ একটা লোকের যদি একটা টু হুইলার থাকে, তাহলে সে এরকম ভাবে যে, সে এরকম ভাববে না, যদি তার কাছে একটা ভালো টু হুইলার থাকে, সে কখনোই ভাববে না যে আমি আর একটা টু হুইলার কিনি, সে হয়তো ভাববে আমার কাছে টু হুইলার আছে, আমি একটা গাড়ি কিনি, রাইট? তো সিমিলারলি আমার কি এরকম কোনো বেনিফিট হচ্ছে যে আমি ক্লাউডে গেলে পরে আমার ম্যাসিভ কোনো বেনিফিট হচ্ছে? তো এবারে এখানে আমি কিছু এক্সাম্পলস দেবো। ম্যাসিভ বেনিফিট বলতে কি, যখন আপনি আপনার কোনো রিসোর্সকে AWS এ ডিপ্লয় করছেন, তার অনেকটা দায়িত্বই কিন্তু AWS নিয়ে নিচ্ছে। ফর এক্সাম্পল কি, যখন আমরা কোনো রিসোর্সকে ডিপ্লয় করি, থিঙ্ক অফ এনি সার্ভার, একটা ওয়েব সার্ভার আমরা ডিপ্লয় করলাম। তো যখন আমরা একটা ওয়েব সার্ভারকে ডিপ্লয় করি, তার পেছনে আমাদের কি কি এফোর্ট থাকে। সাপোজ দিস ইজ মাই ওয়েব সার্ভার, যেটা আমার এখানে ডিপ্লয় হয়েছে, এখানে দুটো টিম এখানে কাজ করছে, একটা হচ্ছে আমার ডেভঅপস এর টিম, ডেভেলপমেন্টের টিম, ডেভ, আর আমার হচ্ছে আমার টেকনিক্যাল টিম। তো এই দুটো টিম কাজ করছে।
এই দুটো টিমের মধ্যে ডেভেলপমেন্টের কাজ তো হচ্ছে শুধু ডেভেলপমেন্টটাকে ম্যানেজ করা, কিন্তু টেকনিক্যাল টিমের কাজটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। টেকনিক্যাল টিমের এখানে কাজ কি হচ্ছে, রেগুলার বেসিসে এর ব্যাকআপ নেওয়া, ফার্স্ট যাতে কোনো ডেটা লস না হয়, ঠিক আছে, ব্যাকআপ নেওয়া। যদি মাল্টি এখানে রিসোর্সটাকে ম্যানেজ করা, রিসোর্স ম্যানেজমেন্ট মানে হচ্ছে এখানে রিডান্ডেন্সি তৈরি করা। রিডান্ডেন্সি মানে যদি আমার রিসোর্স কখনো ডাউন হয়ে যায় বা রিসোর্স যদি এরকম হয়ে যায়, ওভারলোডেড হয়ে যায়, তাহলে ইমিডিয়েট সেখানে সেকেন্ড সার্ভার চলে আসে যে ওর জায়গাটা নেবে। মানে আমার রিসোর্স যদি ডাউন না হয়, তাহলে অলওয়েজ আপ টাইমকে মেনটেন করা, অলওয়েজ আমাদেরকে আপ টাইমকে মেনটেন আমাদেরকে করতে হবে, তো আপ টাইম মেনটেন করা। এছাড়াও এখানে আরো অনেক কাজ থাকে, যেরকম রেগুলার বেসিসে আমাদের এখানে সাম সর্ট অফ অপারেটিং সিস্টেম এখানে রান করবে, আইদার উইন্ডোজ আইদার লিনাক্স। তো সেগুলোকে রেগুলার বেসিসে আপডেট করা, যা আপডেটস আসছে বা প্যাচিং করা, আমরা এখানে প্যাচিং বলি, ঠিক আছে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দিস, এই সবগুলোকে করার সঙ্গে সঙ্গে হিউজ লেভেল অফ সিকিউরিটি মেনটেন করাটাও কিন্তু আমাদের এখানে কাজ চলে আসছে। এবার আপনি যদি দেখেন যে একটা টেকনিক্যাল টিমের জন্য ব্যাকআপের জন্য অন্য টিম থাকে, রিডান্ডেন্সি বা আপ টাইমের জন্য অন্য টিম থাকবে, আপডেট বা প্যাচিং করার জন্য আমরা জেনারেলি একটা টিমের মানে আইটি সেক্টরের টিমের নাম হচ্ছে উইন্টেল টিম বলি আমরা, রাইট। তো উইন্টেল টিমরা এই এই কাজগুলো করে, সিকিউরিটি ইঞ্জিনিয়াররা সিকিউরিটির দিকে কাজ করছে। তো আমার যখন কোনো রিসোর্স ডিপ্লয় হচ্ছে, দেয়ার আর হিউজ ম্যান পাওয়ার, যেটা কিন্তু এখানে কিন্তু এই রিসোর্সের সাথে কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে এই রিসোর্সটাকে সিকিউর করার জন্য। এবার এডাব্লিউএস প্রথম আমাদেরকে কি গ্যারান্টি দিচ্ছে, এডাব্লিউএস প্রথম গ্যারান্টি দিচ্ছে যে আমরা যদি কোনো রিসোর্স এডাব্লিউএস এ ডিপ্লয় করি, তাহলে এডাব্লিউএস বলছে ফার্স্ট অফ অল আমি আপনাকে 99.11 টাইমস 9, দিস ইজ দ্য নাম্বার অফ পার্সেন্টেজ, 11 টাইমস 9, this is the amount of percentage first AWS is giving guarantee যে এটা আপনার রিসোর্সের আপ টাইম থাকবে। আপনি নিশ্চয়ই জানেন যে যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করি, বা আমরা যখন কোনো প্রজেক্টে বিড করে, কোনো কোম্পানি যদি কোনো প্রজেক্টে বিড করে, সেখানে কি হচ্ছে, তো বিড করার সময় তাদেরকে দুটো জিনিসের গ্যারান্টি করতে হয়। ইফ টিসিএস ইজ বিডিং আ প্রজেক্ট, তো টিসিএস কে কি কি জিনিস গ্যারান্টি করতে হয়, নাম্বার ওয়ান, ওর কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, whether it has got infrastructure, and plus whether it has the manpower or not, মানে রিসোর্স আছে কিনা, ঠিক আছে। তো এই দুটো জিনিস, তো এই দুটো জিনিস আমাদেরকে কি করতে হয়, আগে কোনো আইটি কোম্পানিকে গ্যারান্টি করতে হয়, তবে কি তারা সেটা পায়। এবার দেখুন ইনফ্রাস্ট্রাকচারের মানে কি দাঁড়াচ্ছে, এখানে ইনফ্রাস্ট্রাকচারের মানে দাঁড়াচ্ছে আমাদের কাছে সেই প্রজেক্টটাকে ডিপ্লয় করার মতন আমার কাছে সেই প্রোডাকশন এনভায়রনমেন্টে সেই রিসোর্সগুলো আছে কিনা, রাইট, whether we have those servers or not। তো আজকের দিনে একটা জিনিস কি হয়েছে, ক্লাউড আসার সুবিধাতে অনেক ছোট কোম্পানিও আছে যারা কিন্তু আজকে প্রজেক্ট বিড কিন্তু করতে হচ্ছে। there are many small companies in India, those who are bidding with big giants, বড় বড় জায়ান্টের সাথে তারা কিন্তু প্রজেক্ট বিড করতে পারছে। এর ফলে কি হচ্ছে, কেন তো যখনই তাকে জিজ্ঞেস করা হচ্ছে তার কাছে ইনফ্রাস্ট্রাকচার কি আছে, ও ইমিডিয়েট বলছে ইনফ্রা নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই, উই আর গোইং টু ডিপ্লয় ইট ইনটু দ্য ক্লাউড। মানে এডব্লিউএস নিজেদের ডেটা সেন্টার বানিয়ে রেখেছে এবং সেটা আমাদেরকে অন রেন্ট দিচ্ছে। আমি আগে কথাটা ইউজ করছি, এরপরে আমি টার্মটাকে চেঞ্জ করে দেবো। সো উই আর টেকিং দিস অন রেন্ট, মানে আজকে যদি কারো কাছে গাড়ি না থাকে, তাহলে কি সে গাড়ি চাপতে পারবে না? ইয়েস, সে গাড়ি চাপতে পারবে, সে ওলা করে নেবে, সে উবের করে নেবে। এবং যখন সে উবের করে, তখন কিন্তু তার গাড়িটার কোনো কিছুর দায়িত্ব কিন্তু তার উপর থাকে না। আর যতটুকুনি ও গাড়িটাকে ইউজ করছে, মানে লোকেশন এ থেকে লোকেশন বি যাওয়ার জন্য যেটুকুনি খরচা, ও ওইটুকুনি খরচা দিয়ে পরে কিন্তু ও ওই গাড়ির রাইডটাকে এনজয় করতে পারে। সিমিলারলি এডব্লিউএস কি বলছে, যে আপনাকে আর অন প্রিমাইসেস কোনো রিসোর্সকে ম্যানেজ করতে হবে না, কারণ অন প্রিমাইসের রিসোর্স ম্যানেজ করতে গেলে টাইম টু টাইম রিসোর্সগুলোকে আপগ্রেড করতে হয়। অনেক এরকম থাকে যে রিসোর্সগুলো নতুন র্যাকস আনতে হয়, তার মানে পুরোনো র্যাকগুলো অবসলিউট হয়ে যায়, ঠিক আছে। অনেক ধরনের আমরা যে অ্যাপ্লিকেশন ইউজ করছি, আমরা যে সফটওয়্যার ইউজ করি, তার জন্য আলাদা লাইসেন্সেস আমাদেরকে ম্যানেজ করতে হয়। তো এই জিনিসগুলো এখন বলছে এই জিনিসগুলো আর আপনাকে ম্যানেজ করতে হবে না। আজকে যেরকম উবের আসাতে প্রতিটা লোক গাড়িতে চাপার সুবিধা পেয়ে গেছে, ঠিক আছে, সেরকমই এডব্লিউএস আসাতে অনেক আইটি কোম্পানি আছে যারা ইনফ্রাস্ট্রাকচারটাকে ইজিলি তাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের মতন ছোট কোম্পানিও আমরাও এডব্লিউএস এর প্রজেক্ট করি, আমরাও ইউএস বেস প্রজেক্টে কাজ করি, এবং সেখানে আমরাও এডব্লিউএস এবং অ্যাজুরের ক্লাউড আমরা ইউজ করি, সে করে পরে সেখানে তাদের আমরা রিসোর্সগুলোকে ডিপ্লয় করি।
আর ম্যান পাওয়ারের যদি আমরা ক্ষেত্রে কথা বলি, তো ইফ উই টক ফর মানে অ্যাবাউট ইন্ডিয়া, এটার এখানে অভাব নেই, সার্টিফিকেশনের ম্যান পাওয়ারের এখানে অভাব নেই, প্রচুর লোক এখানে অ্যাভেলেবেল আছে। সেকেন্ড জিনিস হচ্ছে যে ব্যাকআপের ক্ষেত্রে এডব্লিউএস কি বলছে, যে যদি আপনি আপনার রিসোর্সটা আমার কাছে রাখছেন, সামহাউ ইফ দ্য রিসোর্স গোজ ডাউন, যদি রিসোর্সটা কোনোভাবে যদি আমার ডাউন হয়েও যায়, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট থিং। কেন, আমি একটা দায়িত্ব আমার কাছে আছে, যেটা থ্রু দিয়ে আমি আপনার রিসোর্সের একটা ব্যাকআপ কিন্তু ক্রিয়েট করে রাখবো। ইভেনচুয়ালি আমাদের কাছেও রাস্তা আছে, আমরাও কিন্তু নিজেদের ব্যাকআপ ক্লাউডে কিন্তু রাখতে পারি। দেখুন, ক্লাউড ইজ মোর রিলায়েবল, এবং এই রিলায়েবিলিটি আজকে আসেনি, বহুদিন আগে আমাদের কাছে চলে এসেছে। ফর এক্সাম্পল, যদি আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট থাকে, রাদার দ্যান স্টোরিং দ্যাট ডকুমেন্ট ইন দ্য হার্ড ডিস্ক অর পেন ড্রাইভ অর সামথিং লাইক দ্যাট, উই লাইক টু স্টোর দ্যাট ডকুমেন্ট, অর উই ফিল সিকিউর টু স্টোর দ্যাট ডকুমেন্ট ইন ক্লাউড। আমরা গুগল ড্রাইভে সেটাকে আমরা আপলোড করে দিই, রাইট? তো ক্লাউডের একটা বিশ্বাস বহুদিন থেকে আমাদের মাইন্ডে কিন্তু আছে। এবারে কি হচ্ছে, আগে আমরা শুধু স্টোরেজটাকে অ্যাক্সেস করতাম, এবারে আমরা প্রতিটা রিসোর্সকে এখানে আমরা অ্যাক্সেস করবো, নাথিং দ্যাট। নেক্সট হচ্ছে যে কিছু এরকম কাজ থাকবে যেগুলো আগে আমাদেরকে মনিটর করতে হতো, যেগুলো আগে আমাদেরকে ম্যানেজ করতে হতো। সব যেরকম আমি এখানে এক্সাম্পল দিচ্ছি আপডেট অ্যান্ড প্যাচিং। তো আপডেট অ্যান্ড প্যাচিং এর দিক থেকে যেরকম আমি একটা এক্সাম্পল দিতে পারি, এগুলো এডব্লিউএস কি বলছে, এগুলোর জন্য আর আলাদা করে আপনাকে টিম এখানে রাখতে হবে না। উই উইল বি রেসপন্সিবল, আপনারা যে ধরনেরই অ্যাপ্লিকেশন ইউজ করবেন, যে অপারেটিং সিস্টেমই হবে, তার যা আপডেটস লাগবে, যা প্যাচিং লাগবে, দ্যাট ইজ গোয়িং টু ডান বাই এডব্লিউএস ইটসেলফ উইথ জিরো ডাউন টাইম। ঠিক আছে? অ্যান্ড ইফ উই কাম ফর সিকিউরিটি, যদি আমরা সিকিউরিটি দিক থেকেও ভাবি, তো একটা লেভেল অফ সিকিউরিটি কিন্তু এডব্লিউএস আমাদেরকে অলরেডি অফার করে দিচ্ছে। দেখুন, যখন রিসোর্সটা আমাদের অন প্রিমাইসেস থাকে, তখন এর পুরো সিকিউরিটির দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের থাকে। লেটস টেক অ্যান এক্সাম্পল, যদি আজকে আমার বাড়িতে 5 লাখ রুপিস আছে বা 10 লাখ রুপিস আছে, তো ওটার সিকিউরিটির দায়িত্ব কিন্তু আমার নিজের। আজকে রাতে যদি আমার বাড়িতে যদি চুরি হয়ে যায়, কোনো ডাকাত এসে যদি সেই টাকাটা নিয়ে চলে যায়, তাহলে কিন্তু আমি প্রশাসনের গিয়ে কাছে হার্ডলি কমপ্লেন করতে পারি যে এই ইভেন্টটা অকার হয়েছে, কিন্তু কারোর দায়িত্ব থাকবে সেই টাকাটা আমাকে ফেরত দিতে। বাট ওই টাকাটাই যদি আমার ব্যাংকে থাকে, তো ব্যাংকের কাছে ওয়ান্স দ্যাট মানি ইজ, মানে কি বলবো, ইট ইজ দ্য এন্ট্রি হ্যাজ বিন ডান ইন দ্য লেজার, যখন ব্যাংকে ওটা এন্ট্রি হয়ে গেল যে অমুক অ্যাকাউন্ট হোল্ডারের কাছে এত টাকা আছে, ওটা কিন্তু সিকিউর। সিকিউর বলতে কিরকম, যদি ওই ব্যাংকে আজকে রাতে ডাকাতিও হয়ে যায়, সেই লোকটা পরের দিন সকালে গিয়ে যদি এটিএম থেকে টাকা উইথড্র করতে যায়, ও কিন্তু টাকা উইথড্র করতে পারবে। তো একটা একটা সার্টেন লেভেল অফ সিকিউরিটি আমরা বাই ডিফল্ট পেয়ে যাচ্ছি এডব্লিউএস এর ক্লাউডের কাছ থেকে, যেটা আমরা সিকিউরিটির কথা ভাবি। এরপরে যদি অ্যাডিশনাল লেয়ার অফ সিকিউরিটি যদি আমার মনে হয় ডিউ টু সাম কমপ্লায়েন্স, অনেক প্রজেক্ট অনেক কমপ্লায়েন্স থাকে, তো আই উইল শেয়ার দিস এক্সাম্পল। দিস ইজ দ্য ফার্স্ট ডে আমার এডব্লিউএস এর, আমার প্রচুর কি বলবো, আহ, মানে কি বলবো, ইনসিডেন্টস আছে, দ্যাট আই উইল শেয়ার টাইম টু টাইম ইন দ্য ল্যাবস। তো সেখানে সেখানে কি হচ্ছে, যে সাম শর্ট অফ সিকিউরিটি তো এডব্লিউএস এর কাছ থেকে পাচ্ছি, বাট ডিউ টু কমপ্লায়েন্স যদি আমার মনে হয় আমার এখানে অ্যাডিশনাল সিকিউরিটি দরকার, দ্যাট অলসো ক্যান বি পসিবল, বিকজ আই ক্যান অলসো ডিপ্লয় ফায়ারওয়েল অন দ্য ক্লাউড। আমি ক্লাউডের মধ্যে ফায়ারওয়েলকে কনফিগার করে রাখতে পারি, এবং সেখানে আমি ফায়ারওয়েল ওখানে আমরা ডিপ্লয় করে রাখতে পারি। তো ইনিশিয়ালি যখন আমরা কোনো রিসোর্স ক্লাউডে ইউজ করি, ইনিশিয়ালি যখন আমরা কোনো রিসোর্স ক্লাউডে ইউজ করবো, ইনিশিয়াল অর অ্যাজ আ লেম্যান, ইনিশিয়ালি আমাদেরকে এটা এটা মনে হবে যে দিস ইজ কস্টলি। বা যদি আমরা ওভারঅল কস্টটাকে যদি দেখি, যে আমার ওভারঅল অপারেশনাল কস্ট কি আছে একটা রিসোর্সের পেছনে, ইনক্লুডিং মাই টিম মেম্বার অ্যান্ড দেয়ার স্যালারি অ্যান্ড ইনক্লুডিং এভরিথিং, ঠিক আছে, যে একটা টিম মেম্বার আমার কাছে আছে, আর আমি যদি একটা ফিউচার প্ল্যানিং করি, তো লং রানে গিয়ে দেখবো যে ক্লাউডের ওপর যদি আমি রিসোর্স ডিপ্লয় করছি, সেখানে আমার কস্টিং কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, রাইট? ওখানে আমি অনেক বেশি বেনিফিট পেতে পারছি। তো দিস ইজ দ্য মেন রিজন সবাই এডব্লিউএস ক্লাউডের দিকে চলে যাচ্ছে। এবারে এডব্লিউএস ক্লাউডে যদি আমাদেরকে কাজ করতে হয়, তাহলে আমাদেরকে আগে এডব্লিউএস এর একটা সাবস্ক্রিপশন নিতে হবে। ফার্স্ট উই নিড টু হ্যাভ ওয়ান সাবস্ক্রিপশন। নাও উই অল নো হাউ টু টেক আ সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে হচ্ছে আমি একটা সার্ভিস একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য নিচ্ছি, রাইট? তো এডব্লিউএস এর যখন আমরা সাবস্ক্রিপশন নেবো, আমি দেখাবো, মানে বলে দিচ্ছি কি করে সাবস্ক্রিপশন নিতে হয়। ইটস আ ভেরি, মানে কি বলে, ইজি থিং। তো এডব্লিউএস এ যখন আমি সাবস্ক্রিপশন নেবো, তো ফর 12 মান্থস এডব্লিউএস ক্লেম করে, ফর 12 মান্থস হোয়াট এভার সার্ভিসেস দ্যাট উই উইল ইউজ ইট ইজ ফর ফ্রি। 12 মান্থসের জন্য ফ্রি আছে, বাট ওখানে কিছু টুইস্ট আছে। যখন আমি ক্লাস করাবো, তখন আমি প্রত্যেকটা রিসোর্সের সম্বন্ধে আপনাদেরকে বলবো যে কোন রিসোর্সের কি প্রাইসিং, তার একটা প্রাইসিং আইডিয়া হয়ে যাবে।
হ্যাঁ, তো মোর অর লেস আমরা যখন ক্লাস করবো মোস্ট অফ দ্য রিসোর্স অলমোস্ট 90% অফ দ্য রিসোর্স উইল বি ফ্রি ফর আস। ঠিক আছে, 10% এরকম রিসোর্স থাকবে যেটা আমাদের কাছে কস্ট কিন্তু সেখানে ইনক্লুড হবে। ঠিক আছে, আচ্ছা, কস্ট কিরকম আসতে পারে যদি আমরা ধরে নিচ্ছি এডব্লিউ যদি আমরা ক্লাস করি, তো আমরা যতগুলো চ্যাপ্টার পড়বো, যদি আমরা এই প্রত্যেকটা চ্যাপ্টারে যদি আমরা ল্যাব প্র্যাকটিস করি, আমি ইন্ডিয়ান মানিতে বলছি, ইন্ডিয়ান মানিতে যদি আমাদের কাছে কোনো বিল আসে, ইট শুড নট এক্সিড 100 রুপিস অর 200 রুপিস মান্থলি। ঠিক আছে, যে রিসোর্সেস গুলো আমি অন প্রাইস ইউজ করব, যেগুলো যদি আপনারাও সেগুলোকে যদি ল্যাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে, আর আমি যেভাবে ল্যাব দেখাবো সেইভাবে যদি আপনারা সেই টিপস গুলোকে ফলো করেন, তাহলে প্র্যাকটিসের জন্য ম্যাক্সিমাম 100 রুপিস টু 200 রুপিস মান্থলি বিল আসতে পারে, দ্যাট ইউ ক্যান পে ইউজিং ইউর কার্ডস। আর যদি এরকম হয় যে একটাই আমাদের এখানে ল্যাব আছে, যে ল্যাবটার জন্য আমরা যদি আমি তো ল্যাবটা দেখাবোই আপনাদেরকে, কিন্তু যখন আপনি যে ল্যাবটা প্র্যাকটিস করতে যান, তো সেখানে আপনার হার্ডলি 1000 to 1200 রুপিস খরচা হবে ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস ইট বাই ইউর ওন, রাইট? একটাই ল্যাব আছে, এলস আমাদের এডব্লিউএস এর আর কিন্তু শিখতে গেলে, প্র্যাকটিস করতে গেলে আর কিন্তু কোনো খরচা নেই। তো যদি আমাদেরকে এডব্লিউএস এর সাবস্ক্রিপশন নিতে হয়, উই নিড টু থিংস। নাম্বার ওয়ান, আমাদের যেটা সবাইকার কাছেই আছে, আমাদের কাছে একটা ইমেল আইডি থাকতে হবে। আমরা যে কোনো সাবস্ক্রিপশন নিই, আমরা জানি আমাদের একটা ইমেল আইডি প্রয়োজন হয়। আর সেকেন্ড, আমাদের কাছে একটা ক্রেডিট কার্ড থাকলে খুব ভালো। ক্রেডিট অথবা ফর ইন্ডিয়া যদি হয় তাহলে ডেবিট কার্ড ইউজ করতে পারে। এটা আমাদের ভিসা এনেবেলড হতে হবে, মানে ভিসা কার্ড হলে পরে সব থেকে বেস্ট, রাইট? মানে অন্য কোনো কার্ড না হওয়াটাই ভালো, ভিসা কার্ড হলে পরে সব থেকে বেস্ট। এটা আমাদের লাগবে আমাদের একটা সাবস্ক্রিপশন ক্রিয়েট করার জন্য। তো এডব্লিউএস যদি আমাদেরকে সাবস্ক্রিপশন ক্রিয়েট করতে হয়, আমাদেরকে কোথায় যেতে হবে? ইটস ভেরি সিম্পল। আমরা গুগলে আসবো, উই উইল কাম টু গুগল। গুগলে এসে পরে আমরা এখানে লিখবো AWS ফ্রি ট্রায়াল। এবার এটা পুরো প্রসেসটা আমি এখানে দেখাচ্ছি না, কারণ অলরেডি আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে। আমার এখন নতুন ইমেল আইডি আমাকে ক্রিয়েট করে একটা করতে হবে, বাট ওটা অলরেডি আছে। ঠিক আছে, তো আমি জাস্ট এখানে বলে দিচ্ছি। তো AWS ফ্রি ট্রায়াল করার পরে আমরা ফার্স্ট AWS এর লিঙ্কটাতে ক্লিক করব, AWS ওয়েব সার্ভিসেস, রাইট? এবার এখানে আছে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। তো আজকের দিনে আমরা সবাই জানি কি করে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। যখন আমরা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে আমাকে আমার ইমেল আইডি ইউজ করতে হবে। দ্যাট ইমেল আইডি ইজ গোইং টু ইউজ ফর লগ ইন অলসো, লগ ইন পারপাসও আমার ওটা ইউজ হবে। অ্যাকাউন্টের নেম আমি এখানে যা কিছু একটা দিতে পারি, সাপোজ আমার অ্যাকাউন্টের নেম আমি এখানে কুশল দিয়ে দিলাম, যে অ্যাকাউন্ট এই নামে ক্রিয়েট হবে। নেক্সট আমি এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবে। একটা ইমেলে একটা লিঙ্ক বা ওটিপি যাবে, সেটা দিয়ে পরে আমাকে ভেরিফাই করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট ইট ইজ গোয়িং টু আস্ক ফর সাম পার্সোনাল ডিটেলস, রাইট? আপনারা যদি কেউ ল্যাব পারপাসে এটাকে ইউজ করেন, কোনো এখানে ডিফারেন্স হবে না প্রোডাকশন এনভায়রনমেন্ট বা ইয়ের মধ্যে। যেটা আমরা এখানে ল্যাবে করব, এর মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। কিন্তু ওখানে একটা অপশন থাকবে যে আপনি, মানে আপনার পার্সোনাল প্রোফাইলে, যে আপনি কি হিসেবে এটাকে ইউজ করছেন। তো অ্যাজ আ স্টুডেন্ট সেখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি ওখানে আপনি সিলেক্ট করেন অ্যাজ আ ইঞ্জিনিয়ার অর অ্যাজ আ এমপ্লয়ার সামথিং লাইক দিস, তাহলে খুব এক্সট্রা ডিটেলস আপনার কাছ থেকে তারা চাইবে। তো ইটস বেটার টু সিলেক্ট অ্যাজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট হিসেবে সিলেক্ট করবেন। অ্যান্ড ফাইনালি আপনি যখন এগোবেন, তখন আপনার কাছে আপনার কার্ড ডিটেলস নেবে, এবং কার্ড ডিটেলস নেওয়ার পরে আপনার কার্ডটা কিন্তু একটা ভ্যালিড কার্ড হতে হবে। আপনার কার্ড থেকে ইন্ডিয়ান মানিতে, বা যদি আমি এরকম বলি যে অ্যাকচুয়ালি এডব্লিউএস কি করবে, 2 রুপিস ডিডাক্ট করবে ইন্ডিয়ান মানিতে, আর আউটসাইড ইন্ডিয়া ওরা $1 ডিডাক্ট করে টু ভেরিফাই দ্য কার্ড, যে ওয়েদার দ্য কার্ড ইজ ভ্যালিড অর নট, রাইট? তো এবং যে $1টা ডিডাক্ট করবে, সেটা আবার আপনাকে 1-2 ওয়ার্কিং ডেজের মধ্যে আবার আপনাকে রিফান্ডও করে দেবে। ইট ইট ইজ ডিডাক্টেড জাস্ট টু ভেরিফাই whether your card is live or not, right? তারপর আপনারা এখানে এখানে লগ ইন করে যাবেন। অনেকে এরকম ভয় পায় এডব্লিউএস এ যখন আমরা কার্ড ডিটেলস দিয়ে পরে যখন লগ ইন করি, যে স্যার আমাদের কাছে প্রচুর বিল চলে এলে কি হবে। নাও লেট মি টেল ইউ ওয়ান থিং, এন্ড আই উইল অলসো শো মাই বিলিং ইউজেস, রাইট? আমি যে ল্যাপটপ করে আমার এখানে বিলিং ইউজেসটা আমি এখানে দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা দেখে পরে বুঝতে পারবেন যে কত কম টাকা খরচা হয়। তো তো এখানে কি হচ্ছে যে আহ, যেটা আমি আপনাকে বলছিলাম, যেখানে ভয় খাবার কিচ্ছু নেই, কারণ আপনি যদি আপনার কার্ড ডিটেলস দিয়ে পরেও রাখেন, আনটিল এন্ড আনলেস আপনি নিজে পেমেন্ট না করছেন, there is the option for auto debit, there is the option for, মানে অটো আপনার ব্যাংক থেকে
দ্য বিল যেটা জেনারেট হবে এডব্লিউএস ওটা আপনার ব্যাংক থেকে অটোমেটিক ওটা ডেবিট হয়ে যাবে। তো ওই অপশনে যদি চেক না করেন, তাহলে আপনি এখানে যদি 10,000 টাকাও বিল করে দেন, 50,000 রুপিসও যদি আপনি বিল করে দেন, যখন আপনার বিলটা জেনারেট হবে, তখন কি হবে, আপনাকে 3 মাস সময় দেবে ওরা বিলটাকে পে করার জন্য, ওয়ান্স দ্য বিল ইজ জেনারেটেড। অ্যান্ড ইভেন আফটার 3 months ইফ ইউ ডোন্ট পে ইউর বিলস, সিম্পলি উনি এই যে সাবস্ক্রিপশন আছে এই সাবস্ক্রিপশনটা আপনাকে ব্লক করে দেবে। দিস উইল নট এফেক্ট ইউর কেরিয়ার অর ইউর ইমেল অর সামথিং, কিচ্ছু এখানে এফেক্ট হয় না, ঠিক আছে। অনেক ছেলেরা কি করে, আইএলসির মেনি স্টুডেন্ট কিছু এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাদের একটা, তারা এক্সপেরিমেন্ট করে এডব্লিউএস নিয়ে পরে তারা অনেক সময় এরকম হয় যে আছে, আমি এখন ওগুলো ডিটেলসে যাচ্ছি না, তো তাদের বিল আসে, তারা করে বলেই, তারা সেখানে এডব্লিউএস এর রিসোর্স কে ইউজ করে বলেই তাদের 5,000 6,000 বিল আসছে। তো তারা কি করছে, তাদের কাছে হয়তো মাল্টিপল কার্ড আছে বা বাড়িতে অনেকগুলো কার্ড আছে, তো একটা কার্ডে সবকিছু টেস্ট করে নিল এবং তাদের 3 মাস পরে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল, ওরা আর একটা নতুন ইমেল আইডি দিয়ে পরে নতুন কার্ড দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল। তো এইভাবে অনেকে এডব্লিউএস এর ইয়ে করে, চালায়। তো এটা হচ্ছে আমাদের মানে সাইন ইন, যদি আমাদেরকে নতুন সাইন আপ করতে হয়। অ্যান্ড আফটার সাইন আপ আপনাকে যে ইউআরএল অ্যাড্রেসটা ইউজ করতে হবে ফর সাইন ইন, দিস ইজ aws.amazon.com, ঠিক আছে। তো আমি এখানে একবার নতুন করে দেখাচ্ছি, aws.amazon.com, দিস শুড বি ইউর ইউআরএল ফর সাইন ইন। তো অনেক সময় কি হবে যে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হতে পারে। সামটাইম এটা কান্ট্রি স্পেসিফিক একটুখানি ডিপেন্ড করে। যেমন ইন্ডিয়াতে আমি দেখেছি অনেক কার্ড আছে যে কার্ডগুলো দিয়ে যদি আমরা অ্যাকাউন্ট ওপেন করি, তো সেখানে ইমিডিয়েট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এবার অনেক কার্ড আছে যেখানে পেমেন্ট, ওরা আমাদেরকে মেসেজ পাঠিয়ে দেয় যে পেমেন্ট ডিডাক্ট হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয় আফটার 24 আওয়ার্স, ঠিক আছে। এরকম টাইম, একটা সময় এরকম লাগতে পারে। নেক্সট হচ্ছে আমরা এখানে সাইন ইন করবো। সাইন ইন যখন আমরা এই অপশনটা পেয়ে যাব, তো এখানে দেখুন আমাদের কাছে কিছু অপশন এখানে আছে। তো বেসিক্যালি আমরা এখানে যখন সাইন ইন করবো, এখানে দেখুন রুট ইউজার বলে এখানে একটা অপশন দেওয়া আছে। ইউ উইল ফাইন্ড আ রুট ইউজার অ্যান্ড আই এম ইউজার। আমি ফিউচারে এগুলো আমাদের আছে, এগুলো আমরা ক্লাসে বুঝবো যে রুট ইউজার কি জিনিস, আই এম ইউজার কি জিনিস। রুট ইউজার মানে হচ্ছে ওই ইমেল আইডিটা বা ওই ইউজার যে অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশনটা নিয়েছে, ঠিক আছে, ওনার অফ দ্য সাবস্ক্রিপশন। তো আমার এখানে একটা আছে, আমার bbcouncil.india। আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে নেক্সট করব। নেক্সট করে আমি এখানে সাইন ইন করব। আর সাইন ইন করার পরে আমার এখানে এমএফএ অ্যাক্টিভেট আছে, তো লেট মি ট্রাই ইট আউট। আমার এমএফএটাকে, এমএফএ মিনস মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এখানে আমার এমএফএ আছে, আমার এমএফএ কোড হচ্ছে, সো ইউ ক্যান সি দ্যাট এবারে আমরা এখানে এডব্লিউএস এ লগ ইন করে গেছি। এই যে আমরা এডব্লিউএস এ লগ ইন করলাম, এখানে যে আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, দিস ইজ ইয়োর ড্যাশবোর্ড, এডব্লিউএস এর এটা ড্যাশবোর্ড, রাইট। দেয়ার আর মোর দ্যান 3,000 প্লাস সার্ভিসেস অ্যাভেলেবেল ইন এডব্লিউএস। আমাদের এডব্লিউএস এ 3,000-এরও বেশি সার্ভিসেস অ্যাভেলেবেল আছে। দিস ইজ দ্য ড্যাশবোর্ড, অ্যান্ড হোয়াট এভার সার্ভিস দ্যাট ইউ উইল রান, ইউ আর গোয়িং টু রান দিস সার্ভিসেস ফ্রম হিয়ার। এই সার্ভিসেসগুলো আমরা এখান থেকে রান করবো। এই ড্যাশবোর্ডের কি কি অপশন আছে, এগুলো আস্তে আস্তে, এগুলোর জন্য আলাদা করে কোনো ক্লাস করার দরকার নেই। এই অপশনগুলো যেরকম যেরকম আমরা ইউজ করবো সেরকম সেরকম আপনাদের এখানে আপনারা বুঝতে পারবেন। তো বিফোর মুভিং টু এনি ল্যাব, আমি এখানে এডব্লিউএস এর নিয়ে কিছু কথা এখানে বলতে চাই। আমি একটু আগে বলেছিলাম যে এডব্লিউএস আমাদের ওয়ার্ল্ডের ডিফারেন্ট লোকেশনে তার ডেটা সেন্টার কিন্তু তৈরি করে রেখেছে। তো এডব্লিউএস আমাদের ওয়ার্ল্ডের যে লোকেশনে ডেটা সেন্টার তৈরি করে রেখেছে, দ্য লোকেশনস where AWS has created a data center, these are called region। এগুলোকে আমরা কি বলছি, রিজন বলছি। সাপোজ দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড, আর এখানে আমাদের AWS এর ডেটা সেন্টার অনেকগুলো জায়গায় তৈরি করা আছে। তো সাপোজ আমাদের ইউএসএ তে অনেকগুলো ডেটা সেন্টার তৈরি করা আছে, রাইট। আমাদের ধরে নিচ্ছি ইউরোপে কিছু ডেটা সেন্টার আছে, আমাদের মিডল ইস্টে কিছু ডেটা সেন্টার আছে, আমাদের ইন্ডিয়াতে আছে, অস্ট্রেলিয়ায় আছে, ঠিক আছে, এদিকে চাইনাতে আছে, জাপানে আছে, বিভিন্ন ডেটা সেন্টার বিভিন্ন লোকেশনে তৈরি করে রেখেছে।
তো আপনি যখনই AWS এর লগ ইন করবেন, ফার্স্ট অফ অল নোটিস করবেন যে আপনি কোন রিজনে আছেন। না হিয়ার ইউ ক্যান সি মুম্বাই। মুম্বাই ইজ রিপ্রেজেন্টিং ইন্ডিয়া অল টুগেদার, রাইট? তো আমি যদি এখানে যদি আমি ক্লিক করি, এখানে আপনি যে লোকেশন গুলো দেখতে পাচ্ছেন, দিস আর দ্য প্লেসেস ওয়্যার AWS হ্যাভ ক্রিয়েটেড দেয়ার ডেটা সেন্টার। যেমন নর্থ ভার্জিনিয়াতে এখানে একটা ডেটা সেন্টার আছে, ওহাইওতে ডেটা সেন্টার আছে, ক্যালিফোর্নিয়াতে আছে, অরিগেনাতে আছে, রাইট? তো এবারে যদি আপনাকে মনে হয় যে আপনি নর্থ ভার্জিনিয়া ডেটা সেন্টারকে কানেক্ট করবেন, সিম্পলি আপনাকে এখান থেকে সিলেক্ট করার পরে এখানে আপনি যদি ক্লিক করেন, ওয়ান্স ইউ উইল ক্লিক, দিস ইজ আ ওয়েব বেস সার্ভিস। ওয়েব বেস সার্ভিস হওয়ার জন্য আপনি দেখুন নর্থ ভার্জিনিয়া ডেটা সেন্টার এখন কানেক্টেড। দ্যাট মিনস হোয়াট এভার রিসোর্স ইউ উইল ডিপ্লয়, ইট ইজ গোয়িং টু ডিপ্লয়েড অ্যাট নর্থ ভার্জিনিয়া ডেটা সেন্টার, রাইট? আপনি যদি এখানে এখন আবার যদি ফিরে আসেন, ঠিক আছে, সাপোজ ইফ ইউ ওয়ান্ট টু ডিপ্লয় এনি রিসোর্স ইন অস্ট্রেলিয়া, you will select the Sydney data center, right? And these are called region, and every region has a code. প্রত্যেকটা রিজনে একটা করে কোড আছে, যেমন নর্থ ভার্জিনিয়া ইউএসটি ইস্ট 1, ওহাইও ইউএসটি ইস্ট 2, মুম্বাইয়ের আছে এপি সাউথ 1। তো আমি জাস্ট এই কোডটাকে এখন বলে রাখলাম, ফিউচারে এটা আমাদের কাজে লাগবে, তখন আবার আমরা দেখবো, মানে এগুলো আমাদের প্যারালালি চলবে। আমি জাস্ট আজকে জিনিসগুলোকে টাচ করে করে এগিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে দেখুন এখানে এপি সাউথ 1। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের this is my region code. And before I move forward, let me tell you one thing. Suppose this is my Mumbai data center, right? Suppose this is my Mumbai data center, okay? So if this is my Mumbai data center, now if you think like this, that okay, এটা আমি আমার মুম্বাই ডেটা সেন্টারে আছি। নাও মুম্বাই কি হচ্ছে, মুম্বাই হচ্ছে আমার রিজন, দিস ইজ মাই রিজন। মুম্বাই হচ্ছে রিজন, REGION is Mumbai, MUMBAI, and every region has a code. Mumbai code হচ্ছে AP South 1। এটা হচ্ছে আমাদের রিজন কোড, একটু পরে বুঝতে পারবেন রিজন জিনিসটা কি। এবার একটা রিজনে কিন্তু একটা ডেটা সেন্টার থাকে না, একটা রিজনে আপনি কিন্তু মাল্টিপল ডেটা সেন্টার পাবেন। ইফ ইউ কাম ওভার হিয়ার অ্যান্ড ইউ উইল সি দ্যাট একটা ডেটা সেন্টারে মিনিমাম 3টে করে রিজন থাকবে, 3টের বেশিও থাকতে পারে, 4টে 5টাও থাকতে পারে, রাইট, 7টাও থাকতে পারে। কিন্তু in every region you will find at least 3 data centers, ঠিক আছে? আর এক একটা ডেটা সেন্টার অন্য ডেটা সেন্টার থেকে একটু ডিফারেন্সে থাকে, 100 মাইলসের ডায়ামিটারের বাইরে থাকে। তো এই রিজন গুলোকে বলা হয় অ্যাভেলেবিলিটি জোন। দিস আর কল AVAILABLITY, অ্যাভেলেবিলিটি জোন। তো দিস ইজ কল অ্যাভেলেবিলিটি জোন। এবং এই জোনগুলো কিভাবে নেমিং ক্লেচার হয়, দিস অ্যাভেলেবিলিটি জোন উইল বি নোন অ্যাজ, সাপোজ এপি সাউথ, SOUTH সাউথ 1, এটা হচ্ছে আমার রিজন। তো এপি সাউথ 1A একটা অ্যাভেলেবিলিটি জোন, আই উইল শো ইউ। আর একটা হয়ে যাবে আমার এপি সাউথ 1B, দিস ইজ আনাদার অ্যাভেলেবিলিটি জোন। আর একটা অ্যাভেলেবিলিটি জোন হয়ে যাবে এপি সাউথ 1C। এইভাবে আমাদের জোনগুলোকে আমরা ডিফাইন করি, ABC, দ্যাট মিনস রিজন কোড ফলোড বাই অ্যালফাবেটস ABC। তাহলে কি হচ্ছে, এটা একটা অ্যাভেলেবিলিটি জোন, এটা একটা অ্যাভেলেবিলিটি জোন, এটা একটা অ্যাভেলেবিলিটি জোন। অ্যাভেলেবিলিটি জোন হচ্ছে এগুলো হচ্ছে সেপারেট ডেটা সেন্টার উইদিন দ্যাট রিজন। নাও মুম্বাইয়ের মধ্যে কি 3টে আছে, মুম্বাইকে আমাদেরকে ধরতে হবে, মুম্বাই ইজ রিপ্রেজেন্টিং ইন্ডিয়া অ্যাকচুয়ালি, রাইট? আমাদের পুরো ইন্ডিয়াতে আমাদের কলকাতাও ডেটা সেন্টার আছে, আমাদের হায়দ্রাবাদে আছে, আমাদের মুম্বাইতে আছে, আমাদের ব্যাঙ্গালোরে আছে, ঠিক আছে, মহারাষ্ট্রে আছে, বিভিন্ন লোকেশনে আমাদের ডেটা সেন্টার AWS ক্রিয়েট করে ফেলেছে। and these all are operational data মানে ডেটা সেন্টার, রাইট? এবারে আমি একটা জিনিস এখানে বলে রাখি which is very important, এই প্রত্যেকটা ডেটা সেন্টারের মধ্যে যদি আমি দেখি আমার অ্যাভেলেবিলিটি জোন 1 এর সাথে অ্যাভেলেবিলিটি জোন B and with A, B, with C একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি কিন্তু করাই আছে। and this is a complete private network for AWS। এটা একটা একদম প্রাইভেট নেটওয়ার্ক ফর AWS। এখানে মানে আমরা যদি একটা রিসোর্স যদি আমার এইখানে আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং, সাপোজ ওয়ান রিসোর্স ইজ বিং ডিপ্লয়েড ইন অ্যাভেলেবিলিটি জোন 1,
and another resource is deployed in different availability zone মানে অন্য data center এ আছে, and if I try to communicate between these two resources, আমরা যদি এই দুটো রিসোর্সের মধ্যে যদি কমিউনিকেশন করি, আমরা কমিউনিকেশন করতে পারবো ইউজিং দেয়ার প্রাইভেট আইপি অ্যাড্রেস। নাও আই হ্যাভ ইউজ দ্য ওয়ার্ড প্রাইভেট আইপি অ্যাড্রেস, সো আই উইল ইনক্লুড এভরিথিং। আমি এখানে বলেছিলাম ফর দিস পার্টিকুলার কোর্স you may trying the you may consider these things as a server, suppose এখানে একটা সার্ভার আছে, ঠিক আছে, you may consider this as a database server or anything, you may consider this any server. Suppose if you have a server over here and also you have a server, right? Yes, suppose you might have any resource in two availability zone, you may consider this as any resource. So if these two resources want to communicate with each other, they can communicate using their private IP address. That means এখানে মাঝখানে কিন্তু কোথাও আমার WAN বা ইন্টারনেট কিন্তু আসছে না। তো দিস ইজ ওয়ান সর্ট অফ সিকিউরিটি, যে আমার বাইরের কোনো ট্রাফিক কিন্তু আমার এই নেটওয়ার্কে কিন্তু ইন্টারভেন করতে পারছে না। আমি যখন AWS এর ক্লাস স্টার্ট করেছি, I have mentioned that I don't require any prerequisite. So if anybody is facing some issues with private, what is private IP address, right? So আমি এখানে সিম্পলি একটা ছোট্ট ল্যাঙ্গুয়েজ এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সি আইপি অ্যাড্রেস, এভরিবডি নো হোয়াট ইজ, এভরিবডি ইজ অ্যাওয়্যার অ্যাবাউট দিস টার্ম আইপি, রাইট? তো আইপি অ্যাড্রেসের দুটো ক্লাসিফিকেশন থাকে, একটা হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস and one is private IP address, right? তো পাবলিক আইপি আমাদের কোথায় কাজে লাগে আমি বলে দিই। সাপোজ ইফ ইউ ওয়ান্ট টু রিচ এনিথিং, if you want to reach any resource over the internet, that means suppose this is, এখানে আমি ধরে নিচ্ছি সাপোজ এখানে কেউ আছে, সাপোজ দিস ইজ আ পারসন, রাইট? আর এই এর একটা বাড়ি আছে, লেটস টেক এর একটা বাড়ি আছে, আর এর বাড়িতে কি আছে, এর বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা এখানে লাগানো আছে, রাইট? Now this person went to office, now it want to access the CCTV, simple একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই পার্সনটা যদি সিসিটিভি কে যদি অ্যাক্সেস করতে চাই, উইদাউট ইন্টারনেট ইট নট পসিবল, মাঝখানে কিন্তু ইন্টারনেট আসবেই আসবে, without internet it not possible. Now if it wants to access this CCTV must have a public IP. এর মানে হচ্ছে যদি আপনি ওভার মানে ইন্টারনেট মানে কি হচ্ছে ওভার দ্য ওয়্যান, রাইট? ইন্টারনেটের থ্রু দিয়ে যখনই আপনি কোনো রিসোর্সকে রিচ করছেন ফ্রম ওয়ান লোকেশন টু আনাদার লোকেশন, whenever you are reaching from one location to another location using the internet WAN network, সেখানে অলওয়েজ আপনার পাবলিক আইপি লাগবে, ইউ রিকোয়ার্ড আ পাবলিক আইপি। এইবারে যদি আমি দুটো ডিফারেন্ট রিজনের কথা বলছি, সাপোজ আমার দিস ইজ মাই সাপোজ হায়দ্রাবাদ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দিস রিসোর্স হ্যাজ বিন ডিপ্লয়েড এট হায়দ্রাবাদ। আমরা রিজন কোড দেখে এটা বুঝতে পারবো না যে এটা আমাদের কোন কোন ডেটা সেন্টার, সেটা AWS জানে, সেটা আমাদেরকে ডিসক্লোজ করবে না। অ্যান্ড সাপোজ দিস ইজ কলকাতা, তো টু রিসোর্স হ্যাজ বিন ডিপ্লয়েড, দুটো রিসোর্স ডিপ্লয়েড করা হয়েছে, একটা এপি সাউথ 1 এ যেটা হায়দ্রাবাদে হয়তো ধরে নিচ্ছি ডেটা সেন্টারটা, একটা হচ্ছে আমার কলকাতার ডেটা সেন্টার। অ্যান্ড ইফ দিস টু রিসোর্স নর্মালি ওয়ান্টস টু কমিউনিকেট, যদি একটা হায়দ্রাবাদের সার্ভারকে যদি কমিউনিকেট করতে একটা কলকাতার সার্ভারকে, we require internet in between, without internet কিন্তু আমরা কাজ করতে পারবো না, রাইট অর রং? উইদাউট ইন্টারনেট আমাদের এই কানেক্টিভিটি কিন্তু হবে না, দিস ইজ আ বেসিক কমন সেন্স, রাইট? ইজ ইট ক্লিয়ার রক্তিমা? ওকে, I will explain you once again. Yes, you are right, but you are trying to explain, মানে it is not like a flow, যে মানে একটা হয় না যে ফ্লোটা আছে। ওকে, let me tell you. So these are two resources, right? These are two resources and these are two servers, one at Hyderabad, one at Kolkata. If they want to communicate with one another through internet, then obviously we require a public IP. Normally we require a public IP in these two servers, right? Clear? Suppose when you are reaching, suppose this is internet, one more example, suppose you are reaching google.com, this is Google server, right? So Google server has an IP address, you are connecting that IP. When you are searching for Google, actually your system is getting connected with this Google IP, right? তো গুগলের কাছে যে আইপিটা আছে সেটা কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস,
তবে কি আমরা এটা ওভার দ্য ইন্টারনেট গুগলকে আমরা রিচ করতে পারছি। যদি গুগলের কাছে প্রাইভেট পাবলিক আইপি না থাকে তাহলে কিন্তু আমরা ওভার দ্য ইন্টারনেট তাকে রিচ করতে পারবো না। তাহলে ওভার দ্য ইন্টারনেট ইফ আই ওয়ান্ট টু রিচ এনি network or any device or any resource, we require a public IP. Why? Private IPs are not allowed over the internet. Private IPs, now it will be easy for you to understand, are not allowed over the internet. Okay. Now there are many technologies like VPN and all, right? Through that we do connectivity between two different devices using a private IP. That is a separate topic. That is a separate thing. Uh, uh, ওটা আমাদের কোর নেটওয়ার্কের একটা জিনিস, তো ওখানে আমরা ফোকাস করবো না। ওখানেও পাবলিক আইপি ইউজ হয় অ্যাকচুয়ালি সামথিং, প্যাকেট এনক্রিপশন করা হয়, তো অতটা ডিপে আমরা যাবো না। তো যেহেতু আমাদের ইন্টারনেট ওয়ার্ল্ডে প্রাইভেট আইপি অ্যালাউ হয় না, তাহলে যদি আমাকে এখানে কোনো রিসোর্সকে যদি ওভার দ্য ইন্টারনেট যদি কানেক্ট করতে হয় তাহলে আমাকে পাবলিক আইপি দিয়ে পরেই কানেক্ট করতে হয়। তাহলে আমি এবার এইখানে আসছি যে এইখানে আমি কি বললাম, আমাদের এক একটা রিজনে মিনিমাম 3টে করে ডেটা সেন্টার থাকবে। আর একটা রিজনে যখন 3টে করে ডেটা সেন্টার থাকে, সেখানে যে রিসোর্সেস গুলো ডিপ্লয় হবে, দুটো ডিফারেন্ট ডেটা সেন্টারে যদি কোনো রিসোর্সকে আমি ডিপ্লয় করছি, দে উইল বি এবল টু কমিউনিকেট দেমসেলফ ইউজিং দেয়ার প্রাইভেট আইপি। সো এখানে আমার পাবলিক আইপি লাগছে না, পাবলিক আইপি লাগছে না মানে এখানে কোথাও ইন্টারনেট আসছে না। সো ইন্টারনেট হচ্ছে একটা পাবলিক নেটওয়ার্ক। Internet is a public network, and public network is never secure. It is the most vulnerable network in the world. There are millions of people who are connected to this network, right? তো এখানে কিন্তু যদি আমার এখানে পাবলিক নেটওয়ার্ক মাঝখানে যদি না আসছে, তো the benefit that I am getting one sort of security over here, because I am getting a private lane, যেমন একটা হাইওয়ে, private highway for me, যেখানে শুধু আমার ডেটা ট্রাভেল করবে, আউটসাইড ডেটাস আর নট অ্যালাউড, আউটসাইড ট্রাফিক আর নেটওয়ার্ক ট্রাফিকস আর নট অ্যালাউড। ঠিক আছে। Now who provide this backbone internet connection? There must be some provider. Okay, for India I know it, right? For Australia it may be telco or something like that. So in India Tata provide this backbone network, okay, to AWS. So I hope this is clear to you. Now let me show you the uh, availability zones. So let me show the availability zones. You just don't try to understand where I clicked. I'm telling, one thing I'm telling you, you don't try to understand where I am clicking, okay, and what service I'm using. I will explain you each and everything. Okay, by 1 month you are going to play with AWS services. This is my promise. And okay, and let me show you over here. So right now I'm at Mumbai. Okay, so in Mumbai, you can see Asia Pacific, the region is Mumbai. And Mumbai, you can see there are 3 zones, 1, 2, 3, later on. AP South 1A, AP South 1B, and AP South 1C. These are my 3 availability zones. There are other zones also. There are more zones available over here, right? Now, if I change my region, let me go to North Virginia. If I go to North Virginia, see the number of zones that are available. 6 zones are available. US, now the region is North Virginia. US East 1A, US East 1B, US East 1C, D, E, F. So many zones are available. So whenever I will deploy any resource, যখনই আমি কোনো রিসোর্সকে ডিপ্লয় করব, first thing I need to identify আমি কোন রিজনে করছি। The region is very important. Then I need to identify আমি কোন data center এটাকে deploy করছি, right? In which availability zone. See why region is important. Why region is important, I'm telling you. Suppose you think like this. যে suppose আমি এখানে আমি আমার নিজের এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরে নিন আমি আজকে একটা ওয়েবসাইট বানালাম, ই-কমার্স ওয়েবসাইট, রাইট? আমি একটা ই-কমার্স ওয়েবসাইট এখানে আমি ডেভেলপ করলাম। আর এই ই-কমার্স ওয়েবসাইটের যে আইটেমগুলো থাকবে, নাও ইন্ডিয়ান ক্রাউড ইজ নট মাই কাস্টমার, মাই কাস্টমার্স আর ফ্রম অস্ট্রেলিয়া। Now you think
লাইক দিস, যে সাপোজ আমি যদি এটাকে মুম্বাই রিজনে, আমি যদি এটাকে আমার মুম্বাই রিজনে যদি এই ওয়েবসাইটটাকে যদি ডিপ্লয় করি কোনো সার্ভার, ইফ আই ডিপ্লয় দিস ওয়েবসাইট ইন মুম্বাই রিজন, রাইট, থিঙ্ক, আরে এই যে ওয়েবসাইটটা আছে, যদি এটাকে আমি মুম্বাই রিজনে ডিপ্লয় করি, ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দিস, সাপোজ দিস ইজ ইন মুম্বাই, ওকে, তাহলে আমার অস্ট্রেলিয়ান যে ক্লায়েন্টরা আছে, ইফ আই থিঙ্ক অফ মাই অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, দিস আর মাই অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, মাই অস্ট্রেলিয়ান কাস্টমার, তারা কি এই ওয়েবসাইটটাকে রিচ করতে পারবে না? তারা অবভিয়াসলি এটাকে ওয়েবসাইটটাকে রিচ করতে পারবে, because I'm telling you, when I'm talking about cloud, everything is reachable anywhere from the world once you have an internet connection. যদি আপনার কাছে ইন্টারনেট কানেকশন আছে, এভরিথিং ইজ রিচেবল টু ইউ, রাইট? কিন্তু আই উইল রেকমেন্ড টু ডিপ্লয় দিস ওয়েবসাইট ইন অস্ট্রেলিয়ান রিজন, দ্যাট মিনস ইন সিডনি। আমি চাইবো যে আমার এটা কোথায় ডিপ্লয় হোক, আমার এটাকে ডিপ্লয় করবো আমি কোথায়? অস্ট্রেলিয়া ডেটা সেন্টারে। এবার আপনি বলবেন যে এটার কারণটা কি? সিডনিকে শর্টে কি লাগে? SYD। তো এখানে আমি এটাকে ডিপ্লয় করছি আমার সিডনিতে, ঠিক আছে? তো যদি এটাকে আমি সিডনিতে ডিপ্লয় করি, তাহলেও অস্ট্রেলিয়ান কাস্টমার যারা আছে আমার, বা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, দে অলসো উইল এবল টু রিচ দিস পার্টিকুলার ওয়েবসাইট। So why should I deploy in Sydney? Why I'm recommending you to deploy it in Sydney? Because there is a term called network latency. Network latency, it is calculated in milliseconds, right? In milliseconds. But এখানে একটা জিনিস বলি, আজকের দিনে কি হয়েছে, আজকের দিনে আমরা সবসময় চাই যে সব থেকে বেটার পারফরমেন্স কি হচ্ছে। আমরা একটা ওয়েবসাইট ওপেন করি, সেখানে যদি 10 সেকেন্ড খুলতে সময় নেই, আমরা আবার পেজটাকে রিফ্রেশ করি, রাইট? তো আমরা যদি আমি একটা ই কমার্স ওয়েবসাইট দিয়ে লঞ্চ করি, তো আমার ই কমার্স ওয়েবসাইটের লোকেরা ইজিলি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে, ওরা ইজিলি সব প্রোডাক্ট সার্চ করতে পারবে, রাইট? তারা এটাই চাইবে। তো আমার নেটওয়ার্ক লেটেন্সি যদি আমাকে কমাতে হয়, তাহলে আমার সেখানে রিসোর্সটা ডিপ্লয় করা উচিত যেখানে ক্লায়েন্ট আর মার্কেট করছে। লেট মি টেল ইউ ওয়ান থিং, আমি এখানে একটা এক্সাম্পল দেখাই। লেট মি শো ইউ এন এক্সাম্পল। সাপোজ আই এম অ্যাট কলকাতা রাইট না, মানে ইন্ডিয়াতে বসে আছি, রাইট? There is a website called cloudping.info. Now you can see this has been developed by AWS itself. আর AWS বলছে যে তুমি তোমার লোকেশন থেকে বসে বসে পড়ে তুমি যদি চাও, তুমি ওয়ার্ল্ডের সব ডেটা সেন্টারকে তুমি এখান থেকে পিং করতে পারো। তো ইফ আই পিং অল ডেটা সেন্টার, I will see the my latency time. And if you see for latency time 98, 38, see for Mumbai my latency time is lowest. From Hyderabad also it is just 45 milliseconds, right? And if I see for Sydney, it is 292 milliseconds. If I go for China, I think it will increase a lot. আমি এখান থেকে যদি চায়না চলে যাই, কোথায় গেল, বেজিং, 289 or something, right? এটা আমাদের চায়নাতে আছে 312 milliseconds. তো দিস ইজ আ লেটেন্সি না। নাও এবার একটা ট্রাফিক তো আমার নেটওয়ার্কে আসবে না। ইফ আই এম, আমি তো আমার তো বাঞ্চ অফ ট্রাফিক নেটওয়ার্কে আসবে। তো আমাকে যদি তাকে বেস্ট পারফরমেন্স দিতে হয়, তাহলে আমি চেষ্টা করবো সব থেকে ক্লায়েন্টের নিয়ারেস্ট ডেটা সেন্টারে আমি আমার রিসোর্সটাকে ডিপ্লয় করবো। তো ইভেনচুয়ালি when you will be a part of a project, already project manager will guide you where to deploy your resources, right? And the resource pricing, যে রিসোর্সের যে প্রাইসিং আছে, it is not same for all the region. It is different for different region. এবং মানে the difference is very low, কিছু সেন্সের ডিফারেন্স হয় প্রাইসিং এ, বাট ইট ইজ নট সেম ফর অল দ্য রিজন। তো আমি যখন রিসোর্সগুলোকে ডিপ্লয় করবো, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের রিসোর্সগুলোকে আমরা নিয়ে কাজ করি, রাইট? So this is an overview of AWS. I hope you have a AWS subscription. If not,
create a new subscription. Okay, if you face any issue, please let me know, and from the next class I will start deploying resources. I will show you how to deploy this. Okay, let me do one thing. Next class, in short, what I will do, I will explain you something about IP address. Why? Because in every scenario, when we are going to deploy any resource, আমরা AWS যে কোনো রিসোর্সকে যখনই আমরা deploy করব, যে কোনো রিসোর্সকে, তো ওটা কোথায় deploy, যে ক্লাউডে deploy হচ্ছে, রাইট? তো if I need to connect that resource, যদি আমাকে সেই রিসোর্সটা কানেক্ট করতে হয়, তো উইদাউট আইপি তো আমি কানেক্ট করতে পারবো না। পারবো কি? পারবো না। তো ইটস বেটার টু হ্যাভ অ্যান আইপি idea of IP address, right? Most of the people who comes for AWS class, they are aware about the IP address, but somehow next class is going to be a theory class. I told you, because if you don't have an idea about network and all, but you have to know AWS, then a little bit of network knowledge I will give you. Okay, so I will start with IP address in the next class.